প্রথম পর্বে আমরা উদ্বোধক হিসাবে সভাপতি এবং উদ্বোধক হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি শ্রী অরিন্দম চট্টোপাধ্যায়, কবি এবং সংগঠক, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কলকাতা জেলার সভাপতি। আছেন শ্রী কঙ্কন ভট্টাচার্য, তিনি সংগঠক এবং শরীর চৌধুরীর সহকর্মী ছিলেন, এবং শ্রী কমল রাইট শিল্পী, এবং আমাদের পত্রিকার প্রচ্ছদ যিনি করে দিয়েছেন শ্রী কমল রাইট। আমরা আজকে শরীর চৌধুরীর ১৭তম জন্ম, এবং এই দিনটাকে কেন্দ্র করেই আমরা শতবর্ষে শরীর চৌধুরী ও সঙ্গীত এই সংখ্যাটি আজকে প্রকাশ করছি। এই সংখ্যায় শরীর চৌধুরীর লেখা যেমন আছে, শরীর চৌধুরীকে নিয়ে লেখা আছে, শরীর চৌধুরীর গান নিয়ে লেখা আছে, এবং তার সাথে সাথে শরীর চৌধুরী যে ব্যতিক্রমী সঙ্গীতকার, শরীর চৌধুরী যে শুদ্ধ সঙ্গীতের শুদ্ধ ব্যাকরণকে অতিক্রম করে আরেকটি পাশ্চাত্য সঙ্গীতের সাথে মিশিয়ে একটা জায়গা তৈরি করে দিয়েছেন গণসঙ্গীত বা ভারতীয় সঙ্গীতের বিভিন্ন দিকে, সেগুলো ধরার জন্য আমরা নারদ প্রসঙ্গে এনেছি। নারদ অর্থাৎ ভারতীয় সঙ্গীতের প্রথম যে ধারা তৈরি হচ্ছে, নারদ থেকে আরম্ভ করে কবিওয়ালার গান, বাউলের গান, এছাড়া গানের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মধ্যে যে কথোপকথন এইগুলো, এছাড়া সুভাষচন্দ্রের সঙ্গীত কৃতি বা বিবেকানন্দের গান, এগুলো সব নিয়ে আমরা এই সংখ্যাটা করেছি। তার প্রচ্ছদ কাহিনী, প্রচ্ছদের মধ্যে শরীর চৌধুরী একটা অসামান্য অবদান আছে। আমি একটা কথা খালি বলে নিই, শরীর চৌধুরী কিরকম বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ বা কম্পোজার ছিলেন। লতা মঙ্গেশকরের একটা কথা খালি বলে নিই। লতা মঙ্গেশকর বলছেন শরীরটা এক অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি বাংলা লোকসঙ্গীত, ভারতীয় মার্গ সঙ্গীত, ধ্রুপদী বিভিন্ন প্রাদেশিক সঙ্গীতের ত্রিবেণী সঙ্গমের সাথে সমান দক্ষতায় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের এবং তার সুরকারদের বিশেষত্ব ও যন্ত্রানুষঙ্গ ও আবহ সম্পর্কে খুবই দক্ষ ও পারদর্শী ছিলেন। এইসবের সংমিশ্রণে যে সঙ্গীত সৃষ্টি হতো তা এক কথায় অনবদ্য, এবং হাজার হাজার সঙ্গীতের মধ্যে তা অনায়াসে আলাদাভাবে চেনা যায়। লতা মঙ্গেশকর তিনি আমাদের ভারতীয় সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ বলা যায় তারকা। তিনি এরকম একটা সার্টিফিকেট শরীর চৌধুরী সম্পর্কে দিয়েছেন। ওনার বেশি কথায় যাব না, 4:44 আমরা আরম্ভ করে দিচ্ছি। আমি মঞ্চে ডেকে দিচ্ছি আজকে অনুষ্ঠানের সভামুখ্য এবং উদ্বোধক শ্রী অরিন্দম চট্টোপাধ্যায়। এরপর আমরা ডেকে নিচ্ছি আজকের বিশেষ অতিথি শ্রী কঙ্কন ভট্টাচার্যকে এবং প্রধান অতিথি শ্রী কমল রাইট। তিনজনকে মঞ্চে আসার জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি। শ্রীমতী গৌরী বিশ্বাস, তাদের ব্যাগ পরিয়ে
কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে, ঘিম আম কাঁঠালের পিঁড়িতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। পত্রিকার প্রকাশ উন্মোচন আমি অনুরোধ করব, সামনে বই রাখা আছে অরিন্দমদাকে এবং আমাদের যে দুজন আছে তারা পত্রিকায় শুভ উদ্বোধন সলিল চৌধুরীর দুটো গান যেটি সরাসরি উদ্বোধনী সঙ্গীত হিসাবে পরিবেশিত হলো, কোন এক গায়ের বধূ এবং রানা, এই দুটো রানার গানটার সাথে বেথোভেনের একটা গান আছে নাইট সিম্ফনি। এই নাইট সিম্ফনিটা শিলারের একটা কবিতা অন্তু জয়, আমরা যেহেতু একটু আধটু সাহিত্য চর্চা করি, অন্তু জয় যেটা নিয়ে শিলারের কবিতা দিয়ে বেথোভেনের নাইট সিম্ফনি রচনা করা হয়েছে। এটা হয়েছিল 1823 সাল এবং এই গানটা জার্মানিতে 1908 থেকে 1933 সাল পর্যন্ত শ্রমজীবী মানুষদের মধ্যে গানটা পরিবেশিত হয়। 1933-এর পর নাৎসি বাহিনী যখন জার্মানিতে রাজনৈতিক প্রেক্ষাপটে কন্ট্রোলে আসছিল, তখন থেকে এই গানটি রদ করে দেওয়া হয়। আর এই গানটির প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সলিল চৌধুরী রানার কবিতাটা ওনার নিজে বলছেন যে প্রায় 100 বার আমি আবৃত্তি করেছি, আবৃত্তি করতে 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 হারমোনিয়ামের একটা পর্দায় উনি সেট করে দিয়েছেন, এটা ভৈরবী আসছে। কিন্তু তারপরে যখন অবাক পৃথিবী অবাক করতে আর তখন কিন্তু বলছে স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কবিতার রূপায়ণ যদি গানে হয়, গানে কোন সুরটা কোন মেজর মাইনর কর্ডটা থাকবে, এগুলো তো যারা বিশিষ্ট সঙ্গীত বিশেষজ্ঞ তারা সেটা করতে পারে না। ওই জন্য বলছি যে সলিল চৌধুরীর যে প্রাপ্যতা, সলিল চৌধুরীর যে সঙ্গীত প্রকল্প, সলিল চৌধুরীর যে অর্কেস্ট্রেশন, সলিল চৌধুরীর যে অ্যারেঞ্জমেন্ট, এইগুলো নিয়ে এখনো করে আমরা বাঙালিরা আমাদের মধ্যে সেই মূল্যমান এখনো নির্ধারিত হয়নি। আরো তার উপর তার বিভিন্ন কাজের উপর গবেষণা করা দরকার এবং গবেষণা করতে করতে আমরা একটা জায়গায় আসি। রবীন্দ্রনাথের পরে এত ব্যাপকভাবে বিভিন্ন দিকে, অর্থাৎ মন্যন্তর, দারিদ্র, অশিক্ষা একটা দিকে রূপকথা এবং তীক্ষ্ণ যে চাপ,
সেই সবগুলো নিয়ে সংবিধান করা একটা অসাধারণ ব্যাপার। সেগুলো শরীর চৌধুরীর গানের মধ্যে আমরা দেখতে পাই। আমি এখন আমাদের উদ্বোধক এবং আমাদের সভামুখ্য শ্রী অরিন্দম চট্টোপাধ্যায়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। কমল এবং বন্ধুরা, আমি প্রথমেই একটা ভুল ভাঙিয়ে দিতে চাই আপনার। সেটা হলো, এখানে বলা হতো, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমি কোনো সময় শরীর চৌধুরীর সহকর্মী নেই, সেরকম কোনো যোগ্যতাই আমার নেই। শরীর চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কটা কাজের ব্যাপারে নয়, এটা কঙ্কন বলতে পারে, দাবি করতে পারে। কঙ্কন হচ্ছে শরীর চৌধুরীর গানের মানে উত্তরাধিকার বহন করার নানান ধার থাকে, কঙ্কন তার একটা। ওটা আমি আপনাদের আমার সঙ্গে সম্পর্কটা হচ্ছে, আমরা ওর বাড়িতে বহুবার গেছি, তার মধ্যে গিয়ে এক সম্পর্ক তৈরি হয়, অন্তরঙ্গতা তৈরি হয়, নানান রকমের সংস্কার সংকটে শরীরে আমার সঙ্গে কথা বলছেন, আমিও তো বলেই। আর অনেকগুলো চিরকাল মনে রাখার মতো স্মৃতিও আমার আছে, যেহেতু আমি অনেকদিন, ধরুন আমার মনে পড়ে ৭৭ সাল কি ৭৮ সাল হবে, শরীরা কলকাতায় আসেন, বম্বে পাঠ ফুটিয়ে গেল। তার আগে ৫০ দশকে ওই দিন ওই পাঠটায় আমরা যাচ্ছি। তারপরে তো এখানে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ 79, যাই হোক ৭৮ মাসে না 79 না 78 শরীরটা পূরণ রিলিজ করে না, মানে যখন আমি বলছি সেটা বলবো। আমি আপনাদের সামনে দুটো বিষয়ে বলবো। এই পত্রিকা পুস্তক এটা খুব না পড়ে কিছু বলতে পারবো না। আগে ওদের কাগজ আমি পড়েছি, আমার ভালো লেগেছে, খুব খুব যত্ন করে পড়েন, সুন্দরভাবে পড়েন, চমৎকার মলাট করেছে কমন। আর ভালো পত্রিকা, এটুকুই আমি বলতে পারি। এটা পড়ে নিশ্চয়ই আমি সম্পাদককে মতামত জানাই। শরীরটা সম্পর্কে বলতে গেলে আমার গোটা কয়েক স্মৃতি মনে পড়ে, সেইটা আমি আপনাকে বলবো। আর ওর গান সম্পর্কে যে বিপুল মানে কত গান লিখেছেন, গণসঙ্গীত ছাড়াও এমনি আধুনিক বাংলা গান, ফিল্মের গান, বিভিন্ন ভাষার গান, এত কোনো শেষ নেই। সেই সম্পর্কে দু একটা কথা যা অনেক সময় ভেবেছি মনে মনে, সেইটা আপনাদের কাছে আমি, এইটাই আমার কথা। আমি প্রথম যে কথাটা আপনাদের বলতে চাইছি যে শরীরদার গান অন্য গানগুলোর বা গান আবার আলোচনায় আনছি, শিল্পের সঙ্গে রাজনীতিকে মেলানো। এক কথায় যদি আমরা কথাটা বলি, তাহলে এটা শরীরদার জীবনে বিশাল একটা ব্যাপার। বাংলা গানের ক্ষেত্রে শিল্পের সঙ্গে রাজনীতিকে মেশানো আগেও ছিল, কিন্তু শরীরদার মধ্যে এত চমৎকারভাবে এত আধুনিক সমস্ত বিষয় সম্পর্কে জানা ছিল। 40-এর দশকের ওই সময়টা সম্পর্কে দু একটা কথা বলা, শরীরের জন্ম, সেখানে কোথায় বড় হলেন, চা বাগান, ওসবের মধ্যে যাচ্ছে, এগুলো আপনারা জানেন, সবাই অনেকবার বেরিয়েছে সব কথা। এখানে সোনারপুরে জন্ম নিতেন, পরে আসামে বাবার কাছে ডাক্তার ছিল, চা বাগানের ডাক্তার ছিল। এখানে পরে আবার চলে আসেন 40-এর দশক, বঙ্গবাসী কলোনি পড়েন, সেইখানে যোগাযোগ হয়, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যোগাযোগ হয়, তার সঙ্গে পার্টিতে যুক্ত হন। 45 সাল থেকে শরীরদার কৃষক আন্দোলন কর্মী হয়ে যান দক্ষিণ চব্বিশ। আসলে শুরুতে বাঁশি বাজাতে গেছিল, এই আমরা শুনেছি, ওটা ঠিক নয়। পরে সব রকম বাদ নাই শরীরদা এগোতে আইপিতে আসেন, জ্যোতিরিন্দ্র মৈত্রের সঙ্গে পরিচয়, তার ভিত্তিতে সেটা হয়। আমি যে কথাটা আগে বলতে চাই সেটা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখবেন, এত গান সবই ভালো গান, খারাপ গান শরীরদার খুব বাঁচার শক্ত, যেগুলো জনপ্রিয় হয় সেরকম হয়। মানে আমার এরকম মনে হয়, আপনাকে বলছি, যে বিভিন্ন রাজনৈতিক মেজর পলিটিক্যাল ইস্যু, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেটার প্রত্যেকটার উপরে শরীরদার সেই সময়ের উপযোগী গান আছে, সেই গান আজও দিতে। আমি একটা উদাহরণ দিই আপনাদের। ধরুন ওয়ার্ল্ড পিস কাউন্সিল তৈরি হচ্ছে 40-এর দশকে, যুদ্ধের বিরুদ্ধে শান্তি। শরীরদার গান লিখছেন যে গানটা, সেই গানটা যখন প্রশ্ন ওঠে যুদ্ধকে শান্তি, সবাই জানেন সেই গান, সবাই শুনেছেন। আমাদের বেছে নিতে হয় না ভোটান্তি, এই ছিল গানটা। আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি। লিখছেন কখন? যখন গোটা বিশ্বের প্রেক্ষাপটে যুদ্ধ। এখনো আমরা সেরকম করি, কোনো একটা রাজনৈতিক আন্দোলন হচ্ছে, কোনো একটা বড় সামাজিক আন্দোলন হচ্ছে, তার সেই ইস্যুতে গান লেখা হয়।
আসলে কি জানেন তো, কোনো কাগজই কোনো রচনা পরিকল্পনা করে লেখা যায়, যে আমি এই রচনাটা লিখছি, এই গানটা বা এই কবিতাটা একটা কাগজই হয়, আরেকটা লিখছি এটা তাৎক্ষণিক ওরকম হয় না, কাগজই হয়ে যায়। নীলদর্পণ যখন লেখা হয়েছিল তখন দীনবন্ধু মিত্র ওটা কাগজই হবে কোনো লেখেন। সমকালীন রাজনীতিতে নির্যাতিতের উপর যে অত্যাচার সেটাকে উনি লিখেছিলেন। নবান্ন যখন লেখা হয়েছিল কোনোটাই কাগজই হবে কোনো লেখা হবে, ওটা ব্যাপারে। কিন্তু শরীরের এই গানটা আমার মনে হয় এরকমভাবে আমি ভেবেছি, যুক্ত শান্তি এটা হবে। তেভাগ আন্দোলন হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে, পূর্ব বাংলা, পশ্চিমবাংলা, আসাম, বিহারের গানের জমক যে গান কবুল আর মান কবুল, এ গান আপনারা সবাই শুনেছেন। আর দেখুন ধান রক্তে কোনো ধান মধ্যে এই যে গান, এ গান শুনেও আমি এই গান ওই পলিটিক্যাল ইস্যুতে এই গান আজও আমরা গাই। 46 সালে নৌ বিদ্রোহ হচ্ছে, সবাই জানেন দেশব্যাপী ধর্মঘট, যে ঢেউ উঠছে, কারা টুটছে, এই গান ওই সময়কাল। সময় একটা আমি বলতে চাই, সাম্প্রদায়িকতার বীজ তো আমাদের দেশে বহুদিন আজও আছে, তখনও ছিল। সবাই জানেন সেই গানটা, ও মোদের দেশবাসীদের, ওই গানটা আয়রে পরাণ ভাই আয়রে রহিমুল্লাহ, সেই গানটা আপনারা সবাই জানেন। বিচার ব্যবস্থা আজকেও আমরা দেখছি, আর্টিকল নিয়ে আপনারা দেখছেন কতদিন চলে গেছে। আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এসব বললে কোর্ট অবমাননা হবে কিনা আমি জানি না, অতি জঘন্য। মানে কোনো, আমার তো চন্দ্রচূড় সম্পর্কে একটা শ্রদ্ধার ভাব ছিল, কেন ছিল তা জানি না, কিন্তু রাম মন্দিরের রায় দিতে গিয়ে উনি যে ব্যাখ্যা করেছেন সেটা শোনার তো সেটা নেই। কিন্তু কতদিন আগে শহীদ চৌধুরী 45 সালে লেখা গান বিচার করতে তোমার বিচার করতে যারা এই আমি বলতে চাইছি যে কথাটা, এইসব ব্যাপারে কম এক্সপার্ট হবো, আপনাদের নিশ্চয়ই অনেক কথা বলতে, গান শুনি, এই গানগুলো শুনিয়ে বলতে পারলে আর ভালো, কিন্তু আমি তো সেসব পারবো না। আমি এটা বলতে চাইছি, অজস্র আধুনিক বাংলা গান লিখেছেন, অজস্র ফিল্মের গান লিখেছেন, রোমান্টিক গান লিখেছেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যুস, যা বহু কালের যে লড়াইগুলো এক্ষুনি শেষ হয়ে যাবে না, সেইগুলোর উপরে যে গান শুনে লিখেছিলেন সেই গান। এছাড়া বাণিজ্যিক গান আপনারা আছেন, যেগুলো জানেন সবাই, নদীর দিন শুনেছেন, এই যে প্রণয়ের রায়ের কোনো কথা হলো বা সুকান্ত রানা, এই গানগুলো সবাই দেখেছেন, যেগুলো একদম যা চলতি ফর্ম ছিল গানে। আমরা যেটা শুনেছি জানতাম, আমরা যারা গান জানি না তারা একে শুনেছেন যে স্থায়ী অন্তরা সঞ্চারী আবহ, এইভাবে গান এসব ভেঙে দিই টানা, এবং সেটা অন্যরকম, সেগুলো চিরকালে হয়ে গেছে। সেগুলো ফর্মের বাইরে, ফর্মের বাইরে কে যেতে পারে, যে ফর্মকে আশ্বস্ত করে সে ছাড়া যেতে পারে না। গ্রামার আনতে গেলে আগে গ্রামার জানতে, এই হলো নিয়ম। শরীরা অনায়াসে সেসব সুরের রাজত্বে যা কিছু খেলা করেছেন। আমি স্মৃতির কথা আপনাকে দুটো দিন অনেক স্মৃতি আছে, তবে দুটি একটা গানের রচনার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যুক্ত, এই অসীম গৌরবকে আমি ছাড়া একটু জানেন সেটা শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। যতটা আমার মনে আছে শরীরা আগে এটা বলে নি, 1979 ঠিক বলছেন, এখন 78 সালে শরীরা কলকাতায় গান করেছিলেন। সেটা কি হয়েছিল সেটা বলি। আমাদের একটা সংগঠন আছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, তার কলকাতা জেলা সম্মেলন হয়েছিল 78 সালে। ঠিক তার কয়েক মাস পরেই 77 সাল, তার কয়েক মাস পরে 78 সালে আমাদের আঞ্চলিক কমিটি তৈরি হয়। প্রথম আঞ্চলিক কমিটি তৈরি হয়েছিল উত্তর কলকাতায়। সেই আঞ্চলিক সম্মেলনটা হয়েছিল শ্যামবাজার এলবি স্কুল, দ্বিজেন্দ্রার বাড়ির পাশে। দ্বিজেন মুখার্জির বাড়ি ছিল শ্যামপুকুরে, এখন পরে রেস্টুরেন্টে চলে গেছিল, কিন্তু শ্যামপুকুরের পুরনো বাড়িটা, পৈতৃক বাড়িটা, তার পাশে এলবি স্কুল। সেখানে আমাদের সম্মেলন হলো, খুবই ছোট আকারের ব্যাপার, কোনো বড় কোনো ব্যাপারই না। আঞ্চলিক সম্মেলন, হয়তো 50-60 জন লোক আসবে, কোনো বিশিষ্ট লোক এসব কিছু নেই। আমরাই দ্বিজেন্দ্রের সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ বহুদিন রয়েছে। আমি দ্বিজেন্দ্রকে বলেছিলাম যে আপনি কি পারেন, পাশেই তো, একবার এসে একটা গান করে দেবো। তো বলেছিল আচ্ছা ঠিক আছে, দেখি যদি পারি যাও। আমি ওই দিন সেই তারিখটা ভুলে গেছি। আমি ওই দিন সকালে দ্বিজেন্দ্রের বাড়িতে যাই 10:30-11টার সময়, মনে করি দিতে আসবেন তো, আমরা 2টোর সময় শুরু হবে। তখন দ্বিজেন্দ্র বললো যে তোমাদের 2টোর সময়, আচ্ছা শোনো একটা কাজ করলে হয় না, বলুন শরীর কলকাতায় এসেছে। এই দ্বিজেন্দ্রটাই প্রথম শুনছি। শরীর চৌধুরী তিনি বোম্বেতে থাকেন, বহু দূরের মানুষ, বহু বড় মানুষ, এই ধারণা তখন 30-35 বছর বয়স তখন।
শরীর চৌধুরী মানে একটা বিশাল ব্যাপার, এর বেশি তো কিছু ভাবতে পারি না। শরীর চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সোনামকর, এদের সঙ্গে তার যোগাযোগ, আমাদের সঙ্গে কি? তো বিজেনটা বললেন যে শরীর কলকাতায় এসছে, দেখি শরীরকে যদি বাড়ি শরীর আসতে হবে, শরীর চৌধুরী আসবে দেখি না বলছি, কোন অন্তরঙ্গ বন্ধু দেখি তো ফোন করলেন শরীর চৌধুরী। আমি আপনাকে বলছি প্রায় হাতে স্বর্গ পাওয়ার মতো নামকরণ করলেন যে একদম শরীর বলেছে আসবে, একটু দেরি হবে, 3টে সাড়ে 3টের মধ্যে শরীর আসবে। আমরা তো ওইটুকু সময়ের মধ্যে যত লোককে পেরেছি ওই অঞ্চলে যারা থাকে তাদেরকে বলেছি যে শরীর চৌধুরী বানো, শরীর চৌধুরী খুব ভালো গাইতেন তা না কিন্তু শরীর চৌধুরী আসলে মঞ্চে দাঁড়িয়ে আমাদের সংগঠনের আঞ্চলিক সম্মেলনে দাঁড়িয়ে কথা বলবেন, এই একটা বিশাল সম্মান। আমার মনে আছে 3:30 নাগাদ শরীরে এলেন, ডিজেনটা পরিচয় করে দিল, এই ছেলেটা খুব ভালো ছেলে, সংগঠন করে, চেষ্টা করে, তুমি আসবে ওরা এই। তারপর দুজনে মিলে ও আলো কত যাত্রী গাইলেন, নিজের মাঝখানে কথা বলে দিয়েছিলেন, সেটা আবার বলে দেওয়া হলো, এইসব হয়েছিল। তারপর নিজেরা নিজেও ওই গানটা ওই যে এমন বরণীয় করলেন, এই গানটা নিজেরা করলেন, আর শরীরে একাগ্রতা একটা 51 কিছু একটা আবৃত্তি করলেন। এই পরিচয় হল পরিচয়, এই সুন্দরকে আর ছাড়ি আমি সেটা ছাড়িনি। অন্তরঙ্গতা বাড়লো, শরীরের বাড়িতে ওদের 5 নম্বর বাড়ি, 5 তলায়, 5 নম্বর ফ্ল্যাট, শরীরে থাকতেন, সবুজে থাকতেন, 2 মেয়ে 1 ছেলে, সবাই এখানে থাকতেন। এখানে আমি বহুবার এবং অনেকগুলো আমার স্মৃতি আছে, আমি তা বলে আক্রান্ত করবো না, সব বক্তা আছে ওরা বলবে। আমি শুধু বলবো একটা গানের সঙ্গে আমার প্রত্যক্ষ সম্পর্ক আছে, সেই অসীম গৌরবটা আমি কখন বলবো। সে গানটা আপনারা সবাই শুনেছেন, খুবই জনপ্রিয় হয়েছিল সম্ভবত 81 সালে, 3 বছর পরে, কত 77-81 সালে, অধিকার কে কাকে দেয়, কলকাতায় ওইখানে বসে আমার মনে আছে ঘটনাটা আমি বলি, শেয়ার করতে পারিনি কখন। সকালবেলা 10টা সাড়ে 10টায় গেছি, শরীরে কাটে যে ঘরটা একটা স্টুডিও মতো ছিল, অনেক তার ফাট ছড়ানো, অনেক মাইক্রোফোন, এটা বাদ্যযন্ত্র, সব তার মধ্যে ছোট একটা বসারও যায়। শরীরে ওখানে বসে একটা কাগজ কলম নিয়ে কি করছে, আমি কি করছেন, খুবই এই সম্পর্ক তখন বুঝে বলে একটা গান নিচ্ছে, আমি দেখলাম 2-4 লাইন লেখা হয়েছে, বলে শোনার জন্য একটা কবিতা কে কাকে দেয়, এসব বলি। আমি কেন বলছি, আমার জীবনে একটা অসীম গৌরবের মতন। শরীররা সেই গানটা সেই দিন লিখলেন, শুরু করলেন, রাত্রিবেলা ফোনে কথা বলো আমার সঙ্গে। আমি বললাম শরীররা একটা কথা বলবো, মানে প্রচন্ড ভয় এবং সংকোচে একটা শব্দ আমার কানে লাগে, কোনটা বলতো। আমি আপনাকে বলছি ওই গানের মধ্যে একটা শব্দ আমি শরীরটাকে বলেছিলাম, যদি পাল্টে দেন এইটা কেন ভালো। আপনারা ভাবতেই পারবেন না যে আমি বলছিলাম লোকটা হয় রেগে যাবে, নয় আমাকে গালাগাল দেবে, নয় বলবে ভাজি, এসব বলবে, কিন্তু তা করলেন না। কোন শব্দটা আমার মনে নেই, কিন্তু শরীরে সেটা গ্রহণ করছে। এই কথাটা আমি কোনোদিনও বলি না। আমি শুধু এই কথাটাই আপনাদের বলছি, শরীর চৌধুরী যতখানি চর্চা আমাদের এখানে হওয়া ছিল, যতখানি সেটা হয়, এবং শুধু তো গান না, অসামান্য সব গল্প লিখেছিলেন। দুটো গল্প বলতেই পারি, ড্রেসিং টেবিলের রিক্সা বলা, সবাই বহুবার পড়া, রিক্সা বলা নিয়ে ফিল্ম হচ্ছে, সেই ফিল্ম ভারত বিখ্যাত হচ্ছে, লোকেরা জমিনে যারা রাজনীতি থেকে বাংলা করলেন শরীরের নাটক, অসাধারণ নাটক লেগে ব্যবহারের লেখাটা। আর শপথ কবিতা তো লিজেন্ডারি, ভারত বাংলা কবিতার ইতিহাসে শপথ কবিতা কোনোদিন মুছে যাবে না বলে আমার ধারণা। বলছে সেদিন রাত্রে সারা কাজ কিন্তু বলছেন এই কবিতা, এইসব ছড়া, কান কাটার ছড়া তো তুলনা নেই, দোকান কাটার ছড়া লাস্ট লাইন। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা, লেখা যে চাবুক মারা যায়, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা, ডান কান থেকে পাবে, এই ডান কান কিনে গেছিল পায়ে নিয়ে, দুঃখ ছিল দুটো। ও কয়ার করেছিলেন, যে পাইওনিয়ার অফ কয়ার, এখানে পরে কবে কয়ার করেছিলেন, পরে কলকাতা কয়ার করছিলেন। কম্পোজিশন নিয়ে শরীরের যে কাজ, সেটা আমাদের এখানে পরেও আগেও শেষ করছিল, পরে সেভাবে করছেন যেমন। আমার কথা এই যে আমাদের দেশের এই গানের আমি সামান্যই জানি, কিন্তু তবুও বলছি রবীন্দ্রনাথ, নজরুল, রতন প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, এই যে 5 মহারথী গানের
এরা গান লিখতেন, সুর করতেন, গাইতে পারতেন। তিনটেই পরবর্তীকালে দেখবেন যে দেওয়া হয়েছে সেখানে তিনটেই পারেন, এরকম লোক বেশি একটা আসেন। গৌরী কৃষ্ণ মজুমদার বা পুলক মুখোপাধ্যায়, আরো অনেকে যারা গান লিখেছেন আমাদের আর কি, যে কঙ্কন লিখতেও পারে, সুর করতেও পারে, গান গাইতেও পারে, সবার পারেন না। শরীরটা গাইতে পারতেন না খুব ভালো, গাইতেনও না খুব কম, কিন্তু শরীর সঙ্গীত এই শতবর্ষে 99 বছর তো শেষ হলো, 100 বছরের পারে গেছেন শরীরদা। ওরা অসাধারণ প্রোগ্রাম করছে, আপনারা নিশ্চয়ই সবাই যাবেন 24 তারিখে যাদবপুর। আমি শুধু এই কামনা করি, আমিও জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, যে আজ থেকে অনেকদিন পরেও ওই 5 জনের সঙ্গে শরীর সঙ্গীত এই কথাটা উচ্চারিত হয়। নমস্কার। ধন্যবাদ। বক্তব্য এবং কাজ করবো কম কথার সাথে, সে কম করতে যাচ্ছে। অরিন্দমদা যথার্থই বললেন। আমার বলার জন্য বিশেষ কিছু নেই, সবই বলে ফেলেছে। ওর একটা কথা রেজ ধরে বলছি যে শরীরদাকে এখনো আমরা সেভাবে যে চর্চা করা সেটা করি, এখন ঠিক করে। এটা থাকলে কারণও আছে। একটা হয় কি, কোনো একটা বড় পাহাড়কে একদম সামনে থেকে দেখলে পরে তার পুরোটা দেখা যায়, তার পুরোটা অনুভব করা যায়। আমরা যতটা দূরে যাব, বেশ খানিকটা দূরে গেলে তার একটা অন্য রূপ। যদি কেউ কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্পের থেকে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকান, এরকম ভালো লাগবে না, কিন্তু তার থেকে প্রায় 60-70 কিলোমিটার স্ট্রেট ডিস্টেন্সে দার্জিলিং থেকে দেখবেন কাঞ্চনজঙ্ঘাকে অপূর্ব মনে হয়। যত দিন যাচ্ছে শরীরটাকে তেমনি আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, বেশি করে দেখতে পাচ্ছি, তার পুরো ডাইমেনশনটা যেন আস্তে আস্তে খুলছে। অনেক কথা বলা হয়ে থাকে পাশ্চাত্য সঙ্গীত ইত্যাদি নিয়ে, ওসবের মধ্যে না গিয়েও একটা বই। আমাকে যদি কেউ বলেন যে বাংলা গানে 3 জন মানুষের আপনি নাম করতে পারেন, তারা আমি অবশ্যই বলবো রামপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরীরচন্দ্র। রামপ্রসাদ একজন বিস্মৃত প্রাণ। ভাবুন 300 বছর রামপ্রসাদ হয়ে গেল, 300 বছর আগে জন্মেছিলেন। তিনি তখন যে ভাষায় গান লিখেছেন, একেবারে ঘরোয়া চলিত কথাবার্তা। গানগুলি শ্যামাসঙ্গীত হোক কি যাই হোক না কেন, গানগুলো পাঠ করলে দেখবো যে প্রত্যেকটা কথা আজও আমাদের সমাজে চালু, একেবারে ঘর গেরস্থালির কথা যে গানগুলি লিখেছে। কিন্তু তার 140 বছর বাদে জন্মেছেন রামনিধি গুপ্ত বা নিধুবাবু। নিধুবাবু কিন্তু রামপ্রসাদের চেয়ে এগিয়ে না গিয়ে পিছিয়ে। আমরা বলি বটে বাংলা গানের টপ্পার যেমন রামনিধি গুপ্ত, কিন্তু আমি অনায়াসে বলবো যে রামনিধি গুপ্তের চেয়ে তার 140 বছর আগে জন্মানো রামপ্রসাদ সেন অনেক এগিয়েছে। রামপ্রসাদ সেন কোন ক্লাসিক্যালের দাসানুদাস সাজি, লোকসঙ্গীতেরও না। অদ্ভুত ভাবে ওনার গানের কথা যেমনি একেবারে ঘরোয়া কথা, সুরের ক্ষেত্রেও উনি কোনো ক্লাসিক্যালের ধার ধারেননি, লোকসঙ্গীতেরও সেইভাবে ধার ধারেননি, কিন্তু অদ্ভুত ব্যাপার কথার জন্য যেমন হয় সেরকম গান তৈরি করেছে। বাংলা গানে প্রথম আধুনিক গীতিকার অবশ্যই রামপ্রসাদ। এটা আমার কথা না, রবি ঠাকুর। রবীন্দ্রনাথ বলছেন যে যদি আমাকে কেউ প্রশ্ন করেন ভবিষ্যতের বাংলা গানের ছন্দ কিরূপ হইবে, তাহলে আমি বলবো, রবীন্দ্রনাথ বলছেন যে তাহা রামপ্রসাদের অনুসারী করবে। বাংলা গীতি কবিতার ছন্দ কি হইবে তাহা নির্ধারণ করিয়াছেন রামপ্রসাদ সেন। এবং রবি ঠাকুরের গানে অজস্র গানের মধ্যে এই রামপ্রসাদের ছন্দ শুধু না, রামপ্রসাদের যে লেখার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন রবীন্দ্রনাথের গানে ছত্রে ছত্রে আছে।
হাজার হাজার গান আছে, বোধহয় রবীন্দ্রনাথের প্রায় সব গান। সলিল চৌধুরী রবীন্দ্রনাথের অনুসারী ছিলেন ভীষণভাবে, খালি বলতেন যে ওই বুড়োকে টপকানো যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথকে আমাদের বাংলা গানে প্রথম বিপ্লবী বলা এই জন্য, কারণ রবীন্দ্রনাথ ক্লাসিক্যাল গানের গণ্ডি থেকে বাংলা গানকে বের করে এনেছিল। রবীন্দ্রনাথের আগে বাংলা গানের কোনো নির্দিষ্ট অবয়ব ছিল না, লেখা থাকতো খাম্বার তিনতা, দেশ একতা, অর্থাৎ এই রাগ আর তালবলা আছে, এবার গায়ক যেরকম খুশি গেল। রবীন্দ্রনাথ এই প্রথম গানকে কম্পোজিশনের রূপ দিয়েছিলেন, অর্থাৎ তার সুর কি হবে এবং একদম স্বরলিপি তৈরি করে এমনকি তার লয় কি হবে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে এটা করেছে। রবীন্দ্রনাথ কিন্তু এটা পাশ্চাত্য কম্পোজিশন থেকে আইডিয়াটা নিয়েছে। পাশ্চাত্য কম্পোজিশন বহু আগে থেকে চান। 1651 সালে জন্মেছিলেন ভাইবান্দি নামে একজন কম্পোজার। তিনি তখন সৃষ্টি করেছিলেন অনেক গানের মধ্যে 4টে মিউজিক ছিল সিজনস নামে, তার মধ্যে 4 সিজনসের মধ্যে শুধুমাত্র স্প্রিং যদি কখনো হয় শুনবেন। তা আমার বলার কথা না, বলার কথা হচ্ছে তখনই কিন্তু তিনি স্বরলিপি করে পুরোটাকে ডিফাইন করেছেন কি হবে। শুধু তাই নয়, সেই সময় অপেরা মিউজিকে, ওখানে তখন তো এমনি গান বলতে সেকুলার মিউজিকে অপেরা মিউজিকে তখনই নোটেশন চালু হয়েছে। আমাদের দেশে সেটা আসতে তার থেকে আরো 250-300 বছর লেগেছে। রবীন্দ্রনাথের আগে সেটা হয়নি। রবীন্দ্রনাথ সেখানে প্রথম বিপ্লবী, সলিল চৌধুরী দ্বিতীয় বিপ্লবী। সলিল চৌধুরী রবীন্দ্রনাথকে 100 ভাগ দিয়েছে। পুরোদস্তুর কম্পোজার সলিল চৌধুরী, কিন্তু সলিল চৌধুরীর কম্পোজিশনে রবীন্দ্রনাথ শুধু গান তৈরি করেছেন, সুর করেছেন, স্বরলিপি করেছেন। সলিল চৌধুরী আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে গানের সঙ্গে যে মিউজিকটা বাজবে সেটারও কম্পোজিশন তৈরি করে দিয়েছেন। সলিল দার গান সেই মিউজিক ছাড়া ভাবতেই পারে না। এই দাদা 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 এটা ছাড়া কখনো সাজাই চম্পা ভাবতে পারবে না। কোনো গান ভাবা যায় না সলিল চৌধুরীর মিউজিকটা পার্ট অংশ। এটাও পাশ্চাত্যের কম্পোজিশন থেকে নিয়েছে। আর যেটা বলা হয় সলিল চৌধুরী সম্পর্কে, সলিল নিজের এই কথাটা বলছে, উনি তো রবীন্দ্রনাথ অনুসারী ছিলেন বলে উনি যেটা পাশ্চাত্য, রবীন্দ্রনাথও অনেক পাশ্চাত্য সুর ব্যবহার করেছে, মিশিয়ে দিয়েছে, বোঝাই যায় অনেক। আজকাল যে এক ধরনের খুচরো প্রোগ্রাম হয় ভাঙা গান রবীন্দ্রনাথের, এগুলো আমার কাছে ছেলে মানুষ ছাড়া কিছুই মনে হয় রবীন্দ্রনাথ চুরি করেছিল, এই তো ধরে দিন এরকম এখান থেকে উনি চুরি করেছে। এক ধরনের ছাগনা দিয়ে ছাগনা কোনো মানে হয় না। আরে রবীন্দ্রনাথ হচ্ছে অনেক বড়। রবীন্দ্রনাথকে যদি আজও বুঝতে আমাদের জানি না কতশো বছর লাগবে, উনি কোথাকার কি জিনিসকে কোথা দিয়ে কিভাবে ঢুকেছেন বোঝা যায়। সলিল চৌধুরী তো এরকম অসংখ্য ব্যবহার করেছে, কিন্তু উনিও একদম দেশের মাটিতে তুলে দিয়েছেন। আমার তো মনে আছে একদিন সলিল আমাকে বললেন, দুপুরবেলা বাংলা ব্যান্ড শুনবি? আমরা দুজনেই নিকো পার্কে একটা বাংলা ব্যান্ড শুনতে গেলাম। তখন এখানে বাংলা ব্যান্ড আসেনি, বাংলাদেশের একটা ব্যান্ড মাইলস নামে এখানে গান করতে এসেছিল। এটা 93 সালের শেষের দিকে হয়। তারা দাঁড়িয়ে গান করতে উঠে বললো আমরা সম্পূর্ণ পাশ্চাত্য পদ্ধতিতে বাংলা গান। শরীরটা অসম্ভব ভেবে গিয়ে বলে বাংলা গান দিয়ে আস্তে আস্তে বলছিলাম শুনতে। তারপরে ঘন্টা খানেক ধরে তারা গাইলো। পরে সলিল চৌধুরী যে বলতে বলছেন, সলিলদা যা বললেন তার মর্মার্থ হচ্ছে এই যে তোমরা যদি দেশের মাটিতে বিদেশি আধুনিক এর নাম মিশাতে পারো বা বাংলার মাটিতে এই গানকে না করতে পারো তাহলে এই গান টিকবে। এবং নিজে বললেন যে আমি অনেক সুর এদিক থেকে ওদিক থেকে যা পেয়েছি কুড়িয়ে গাছিয়ে পেয়েছি। আসলে 99% সুরই লোকেরা অন্য থেকে নেয়, 1% যে যোগ করতে পারে সেই হচ্ছে সোর্সটা বিলোপের। তাই আমি হয়তো তারও কম পেরেছি, কিন্তু কিছু কিছু তো চেষ্টা করেছি। তো সেই জন্যই সলিল চৌধুরীর আসল জায়গাটা হচ্ছে এইটা যে উনি পুরো দেশের মাটিতে আন্তর্জাতিক গান তৈরি করেছেন।
সলিল চৌধুরী গান কিন্তু আন্তর্জাতিক একদম। এটা বাংলা ভাষায় ঠিক আছে এবং অন্যান্য বিভিন্ন ভাষায় অনেক ভাষণের গান আছে, সব ঠিকই আছে, কিন্তু উনি কিন্তু আসলে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান। আর বাকি কথা আর কি বলা যাবে, সময়ও হয়ে গেছে, বলে কোনো কেউ নেই, বলার কিছু বাকিও নেই, সব তো আসল তো এই কথা। তো গান একটু করা তো মুশকিল, আমি এমনি খালি গলাতে একটু আধটু গেয়ে উঠিয়ে দিচ্ছি, ওদের কিরকম হতে পারে। এটা এটা না গানের আসল নয়, কিন্তু বললে পরে না তারপরে গান হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। যাই হোক, একটা আধটা গান তো দেখানোই যেতে পারে, সেটা কোনো বিষয় না। ধরুন ওনার যে চালু গানগুলো, আমি চালু গানের মধ্যে থেকে একটা আধটা করলে পরে সেটা কত যে গান তোমার ঠিক নেই। আমরা এখানে 10খানা গানের একটা বয়ান করছি 300 জন শিল্পী নিয়ে, এবং 300 জন যারা গাইছে, আমি একটা অন্য অপিটি গান, তাহলে বুঝতে পারবেন কি জিনিস। এই গানগুলো কেউ শোনেনি, এরকম একটা গান আমি এখানে বের করি, তো কম গাওয়া হয় এগুলো, তো এগুলো মনে থাকে না সবটা। আমাকে ভূপতি নন্দী বলেছিলেন, ভূপতি নন্দী সেই সময় গণতন্ত্র সঙ্গে ট্রেনার ছিলেন, চিফ ট্রেনার। তা ভূপতি নন্দী সলিল চৌধুরীর ইন্টারভিউ নিয়েছিলেন, তখন গণতন্ত্র সঙ্গে আসতে গেলে ইন্টারভিউ দিতেন। আমরা ভূপতিদার কাছে গান শিখেছি। ভূপতিকে বলেছিলেন যে সেটা 44 হবে, একটা কালো মতো ছেলে ইন্টারভিউ দিতে গেল, হাতে একটা সরু বাঁশি। আমি তো জিজ্ঞেস করলাম তুমি কি করো, বলে আমি বাঁশি বাজাই। একটু বাজাও তো, একটা বাঁশি শোনালো, একটা ফোক, অসমিয়া ফোক। তারপরে ভূপতিদা বললেন, আমি জিজ্ঞেস করলাম তুমি আর কি করো, বলে আমি একটু আধটু গান লিখি। তুমি একটা গান শোনাবো, বলে হ্যাঁ শোনা। তখন কিন্তু বিচারপতি তৈরি হয়ে গেছে। এই ইন্টারভিউতে উনি বিচারপতি তোমার বিচার করবে যারা, এই গানটা শুনেছি। তখন ভূপতিদা বললেন তুমি বাঁশি বাজালে তো হবে না, তুমি আরো গান লেখো, তুমি গানই থাকো। এবং তারপরে তো ওনার শুরু হলো এমন একটা অবস্থা যে প্রত্যেক মাসে একটা দুটো করে গান সলিল চৌধুরী তৈরি করছে। এবং সলিল চৌধুরীর বিখ্যাত যত গণসঙ্গীত সবই কিন্তু 44 থেকে 52 মধ্যে বেশিরভাগ থেকে। আমার তো নিজের ধারণা প্রায় 7খানার কাছাকাছি গান ওই সময়, পরে সেগুলো বেরিয়েছে, কিন্তু গানগুলো কিন্তু তখন হয়েছে। সেই দিক দিয়ে ওইটা হচ্ছে ওনার গণসঙ্গীতের একেবারে মানে পিক পয়েন্ট। সেই সময়তে সলিলদা তো ভীষণ মানে ঠাট্টা করতে হবে খুব ভালো, কারণ পেছনে যদি লাগবেন মনে করতেন তাহলে তো তাকে একদম বন্ধ করে দিতেন। আমি সেরকম গল্প বলবো, আমার সঙ্গেই করেছি। এইটার গান, এটা দেখুন, এটা এভাবেও গান ভাবা যায়। আমরা গান গাই, কেন না গান গাই, যেহেতু গান গাই কাজেই গান গাই, যুক্তি তর্কের সকল সীমাই পেরিয়ে গেলেন এই দেশে ভাই, এই দেশে। আমরা গান গাই, কেন না গান গাই, যেহেতু গান গাই কাজেই গান গাই, যুক্তি তর্কের সকল সীমাই পেরিয়ে গেলেন এই দেশে ভাই, এই দেশে। কেউ বা তাথই নাচে, কেউ বা কি চায় জানে না, তাও দু হাত তুলে যাচ্ছে, অকারণের আনন্দে কেউ বিভোর হয়ে আছে। কেউ বা তাথই নাচে, কেউ বা কি চায় জানে না, তাও দু হাত তুলে যাচ্ছে, অকারণের আনন্দে কেউ বিভোর হয়ে আছে। শিল্পী মোদের পিতা, গল্প লোকের সিঁড়ি মোরাই, বস্তু লোকের চিতা। শিল্পী মোদের পিতা, গল্প লোকের সিঁড়ি মোরাই, বস্তু লোকের চিতা। কে কি কেন কবে কোথায়, প্রশ্ন মোদের পালায়। আমরা গান গাই, কেন না গান গাই, যেহেতু গান গাই কাজেই গান গাই, যুক্তি তর্কের সকল সীমাই পেরিয়ে গেলেন এই দেশে ভাই, এই দেশে, এই দেশে ভাই, এই দেশে।
ছিল যেগুলো এখনো গাওয়া হয় না। আমরা কতগুলো অপ্রকাশিত গানকে উদ্ধার করেছি, সেগুলো সব মারাত্মক মারাত্মক গান, সেগুলো গাওয়া হয় না নর্মালি, কিন্তু খুব ভালো ভালো গান। আমি তার মধ্যে এখন ঢুকছি না, এবার একটা স্মৃতির কথা বলছি। সলিল চৌধুরী একটা আমাদের এই সাক্ষরতার উপরে একটা নাটক প্লাস ডকুমেন্টারি হবে ঠিক হয়েছিল। গল্পটা লিখেছিলেন কৃষক নেতা শান্তি ভট্টাচার্য। তো সলিলদাকে মিউজিক করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ওরা অনেকবার গেছেন, সলিলদা রাজি। সেই সব দিন শিশির দাকে এসে ধরেছেন, শিশির সেন গণতন্ত্র সংঘের সম্পাদক, যে আপনি একটু সলিলদাকে বলবেন। শিশির দা আবার আমাকে নিয়ে গেছে সলিলদা বাড়ি। সলিলদা বাড়ি আমি আগে থেকেই যেতাম, কারণ অন্তরা ও তখন একটা পেপার তৈরি করছিল সোশিওলজি মিউজিক, তাতে লোকসঙ্গীতটা সলিলদা আমাকে বলেছিলেন তুই অন্তরাকে ওটা আমি পেপারটা তৈরি করেছি সাহায্য করি। ফলে আমি সলিলদা বাড়িতে প্রায় সপ্তাহে 2 দিন করে তো যেতামই, এবং অন্তরা ওই পেপারটা তৈরি করার ব্যাপারে এবং সলিলদার সঙ্গে তো অনেক কথা এটা সেটা হতোই সবসময়। তা আমাকে দেখে সলিলদা বললেন কিছুদিন আগে হবে না মিউজিক করতে, তারপরে বললেন ঠিক আছে করবো, যদি কখন আমার অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে। আমি তো বললাম হ্যাঁ নিশ্চিত আপনি করুন না, কাজ তো শুরু হলো। এখন যেদিন কাজটা হবে একটা রেকর্ডিং, আমরা যেদিন গেছিলাম সেদিন 21 তারিখ ছিল, রেকর্ডিংটা 28 তারিখ, 1 সপ্তাহ হয়। সলিলদা বললেন আমার তো সময় নেই, একদমই সময় নেই, তো আমি কালকে দিল্লি চলে যাবো, 27 তারিখ ফিরব। দক্ষিণ 24 পরগনার বিষয় নিয়ে ঘটনাটা সাক্ষরতার একটা ব্যাপার, একজন সাক্ষরতার কর্মীকে বাঘে তুলে নিয়ে গেছিল, সেই কাহিনী নিয়ে হচ্ছে নাটকটা। তা আমাকে বললেন তুই দক্ষিণ 24 পরগনা গান জানিস? আমি বললাম হ্যাঁ তাই তো আপনি জানেন, চলে কাজ করি। আমাকে একটা ক্যাসেটে 2 বনবিবির গান রেকর্ড করে কালকে সকালবেলা এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে থাকবে, ডোমেস্টিকের গেটে, আমি ওখান দিয়ে যাবো, আমার হাতে ক্যাসেটটা দিয়ে দিবি। আমি দিল্লি গিয়ে গানটা শুনে যা করার করবো, 27 তারিখ ফিরব, 28 তারিখ হয়ে যাবো। ঠিক আছে। আমি যথারীতি 2 গান বাড়িতে গিয়ে হারমোনিয়াম বাজিয়ে রেকর্ড করে একটা ক্যাসেটে পরের দিন এয়ারপোর্টে দাঁড়িয়েছি। সলিলদা আর আসেন, অ্যানাউন্সমেন্ট হতে হতে শেষ অব্দি প্লেনে বোর্ডিং যে টাইম সেটা হয়ে গেছে, এবং শেষ অব্দি লাস্ট ওয়ার্নিং দিচ্ছে যে এখন গেট বন্ধ হয়ে যাবে। সেই সময় হঠাৎ সলিলদা একটা কালো রঙের গাড়ি করে এসে নেমে অন্ততন্ত্র হয়ে দৌড়চ্ছে। আমি ও সলিলদা হ্যাঁ আপনি ক্যাসেট চেয়েছেন, এই ক্যাসেটের 2 গান আছে। সলিলদা ফোলিও একটা ফাঁক করে আর মধ্যে ঢুকিয়ে সলিলদা চলে। এবার ফিরে এসে আমাকে বললো তুই না একটু যা। সলিলদা প্রথম দিন থেকে আমাকে তুই বলতেন, ও 10 সেকেন্ড লেগেছিল তুই বলতে। 1980 সালে একটা অনুষ্ঠান হয়েছিল গণতন্ত্রের সেকাল, এটা সেখানে সলিলদা প্রথম অধিকার টিকা নিয়ে গানটা গেয়েছে। তখন আমার সঙ্গে আলাপ করে দিয়েছিল শিশির সেন। সেই আলাপ সঙ্গে সঙ্গে বলে শোন এখানে দিতে হবে না, তুই বাড়ি যা। তারপর থেকে সলিলদার বাড়ি যাও। এইবারে ওকে ফিরে এসে বলেন তুই এখন যা। আমি কেন করিল, তোকে 2 গান বললাম, তুই গানটা আমায় দিলি। আমি যে আপনার ব্যাটিং গান তো দিল, আরেকবার বলিস না, আজকাল তুই জ্ঞানে খাচ্ছিস না। শরীর আমি দিয়েছি, আবার বলছি সবার সামনে তুই ধরিয়ে দেবো যে তুই বাজে কথা বলছিস। মহা মুশকিল, তো দেখলাম কথা বাড়ানো যাবে। তারপরে তো হলো রেকর্ডিং, পরে ঠিক আছে তুই এখন গানটা গাইলাম, শরীরটা তুলে নিয়ে যা যা করার পালিয়ে টানিয়ে তার থেকে 2 নতুন গান তৈরি হয়ে গেল, সেটা রেকর্ড হলো। পরের দিন আমি অন্তরাকে বললাম শোনো তোমার বাবার কি আমাকে এরকম বেটায় সবার সাথে ও খুব সৌভাগ্য ছিল। অন্তরা ও বাবু তোমার ব্যাগটা একটু দেবে বাবা, মানে ব্যাগটা নিয়ে ঘুরে তার থেকে ক্যাসেট 2 বের করে সলিলদা এই তো ক্যাসেট বেরিয়েছে, এবার এখন অন্য কাজে ব্যস্ত আছে, ওসব বিষয় চলে। এই হচ্ছে সলিল চৌধুরী। একদিন আমাকে হঠাৎ ফোন করে বললেন 3টের সময় আসবি আমার বাড়িতে, জ্ঞানেশটাকে বলে দিবি, জ্ঞানেশকে বলবি 3টের সময়। আমি যথারীতি হন্তদন্ত হয়ে জ্ঞানেশ মুখার্জিকে বললাম সলিলদার 3টে দিতে বলেছি। আমি নিজেও 3টে গেলাম, যদি আমার বললেন তুই জ্ঞানেশকে বলিস কি বলিস, তুমি 3টের সময় আসছি, 3টে 15 জ্ঞানেশকে এলাম।
আবার 4:30 সময় বললেন তুই জ্ঞানেশকে বলেছিস? আমার হ্যাঁ বলেছি। তো তোমার যে বলিস না ঠিক, আমার বলেছি। এলেন না, 4টে বাজলো, তুই না গেঁজা খাচ্ছিস, কি যে বলিস, তুই কি আজকে আসতে বলেছিস, কালকে আসতে বলেছিস? আমি আজকেই তো বলছি। ঠিক 5টা বাজবে, এইভাবে উনি 15 মিনিট বাপ্পা করে যাচ্ছেন, আর এর মধ্যে উনি গান লিখছেন। পরের দিন রেকর্ডিং এ গান তো লেখা হয়নি, উনি একলা থাকতে চাইতেন, লোকজন নিয়ে থাকতেন সবসময়। অনেক দিন হয়েছে আমাকে ডেকেছেন, আমি উল্টো দিকে বসে আছি, কোনো কথা নেই, উনি ওনার কাজ করে আছেন, মাঝে মাঝে একটা করে ঠিক করে 5টার সময় জ্ঞানেশ মুখার্জি বাজলো, আমি দরজা খুলে জ্ঞানেশদা ঢুকলে, উঠে বলো, ও জ্ঞানেশদা আপনি তো আপনাকে বলেছিলাম 3টের সময় শরীরদা বলেছিলেন আসতে, তো শরীর আমাকে ফোন করে বলেছে 5টায় আসতে। তারপরে আমি তো শরীরদার দিকে তাকিয়েছি, ও শরীরদা তো জ্ঞানেশদা কি বলছে, আপনি 5টার সময় আসতে বলেছেন ওকে? এই কেন করতে না জানি না, কিন্তু শরীরদা তো মিথ্যে কথা বলতেন না, মিথ্যে কথাই ছিলেন না সেরকম না, কিন্তু এরকম করতে। এবং অদ্ভুত ঘটনা, এরকম অজস্র আমার সঙ্গেও আছে, আরো অনেক ঘটনা, এগুলো বলে লাভ নেই, গল্প বললে এখন চলে গেল, অনেক গল্প। ওর ভাড়ে চা খাওয়ার গল্প আছে, ভাড়ে চা খাবেন বলে আমাকে বললেন চা আমি অন্তরা এরকম করে একটা পুরোনো দোকানে, সেখানে আমি 50 বছর আগে চা খেতেন, সেখানে ভাড়ে চা চাওয়া হলো, সে কাপে দিল, কাপে খাবার অত দোকানে এসছি আমি 1950-তে তোর কাছে চা যেটা ভাড়ে করি, দেরি করছে, 21 কবিতা এসে গেল, শিখিয়ে ভাড়ে চা। এই হচ্ছে শরীর ছিল। যাই হোক, এখন যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শরীর চৌধুরী কোন লেভেলের কম্পোজার ছিল, উনি কত বড় কাজ করেছে, এটা দিনে দিনে বেরোচ্ছে। এবং যত শরীর চর্চা বাড়বে, শরীর সঙ্গীত আমাদের মানতেই, আমরা ওর প্রতিযোগিতা করছি সারা রাজ্যে, এবং তাতে 21টা জেলাতে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আমাদের ধারণা 40 থেকে 50,000 মতন ক্যান্ডিডেট, প্রত্যেকটা জেলাতেই তো 2-2,500 করে হচ্ছে। এবং তারপরে আমরা রাজস্থানের সামনের বছর উৎসব করবো, সেসব তো ঠিকই আছে। কিন্তু আমার মনে পড়ে একটা কথা, আমার যখন 10 বছর বয়স ছিল তখন রবীন্দ্রনাথের শতবর্ষ, 61 সাল, তখন রবীন্দ্রনাথের গান খুব বেশি চালু ছিল না, হয়তো দেখা যাবে 30-40টা গান চালছে। কিন্তু এই শতবর্ষ থেকে রবীন্দ্র চর্চা বহুদূর বেড়েছে, এবং এখন তো রবীন্দ্রনাথের গান কয়েকশো গান তো গাওয়াই হয়, কম বেশি, কিন্তু গাওয়া তো হয়, মানুষের জানে। এই শতবর্ষটাও সেই শুভক্ষণ হোক, এখানে আপনারাও একটা পত্রিকা বার করেছেন, এটা একটা বিরাট বড় কাজ, এইভাবেই শরীর চর্চা তো বাড়বে। এবং আমরা সত্যিকারের রবীন্দ্রসঙ্গীত যেমন বলি, শরীর সঙ্গীতকেও আমরা প্রতিষ্ঠিত করব। আমরা এই প্রতিযোগিতার জন্য ওর প্রায় 550 বাংলা গানকে বেছেছি, বেছে তার থেকে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে, করতে গিয়ে একটা বড় কাজ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে কত রকমের গান ওনার আছে, কি কি ধরনের গান আছে, কি কি বিষয়ের গান আছে, সব মিলিয়ে এটা একটা খুব বড় জায়গা। শরীর সঙ্গীত দীর্ঘজীবী হোক, মুখে বললেই তো হবে না, আমাদেরই করতে হবে, ঘরে ঘরে আমাদেরই এর গান পৌঁছে দিতে হবে। আমরা আজকে এই শতবর্ষে শরীরে জয় করব। ভালো থাকবেন। প্রদীপদা নামে অজানা জীবনের অজানা কাহিনী আমরা শুনলাম, তাদেরও নানা দিক নিয়ে আলোচনা করলেন। অনেক ধন্যবাদ। এখন আমাদের বিশেষ অতিথি শ্রী কমল দায়িত্ব বলার এখানে আমার প্রিয় মানুষ অনেক সুন্দর কঙ্কনদা আছে, নাম সুন্দর, উনি সঙ্গে আমার পরিচয় বেশ কিছুদিন বলবো আর কি, খুব যে একটা দীর্ঘ কাল আগে আমার পরিচয় ছিল তার পরিচয় হওয়ার পরে যা হয় আর কি, আমাদের পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে এবং অনেক কথা ফেলতে পারছে। যাই হোক, আমার ব্যস্ত আমিও থাকি, অনেক সময় আমি অনুরোধ করেন অর্থকে ঠিক মতন গড়ে ওঠা যায় তা নয়। তো গানের মধ্যে আমি তো ছবি চর্চা করি, গানের মধ্যে ছবি আছি করে আর কি, সেটা খুব কঠিন ব্যাপার।
তবে সুনীল শতবর্ষ যে হচ্ছে আমাকে উনি বললেন একটা পরিচ্ছন্ন বিচার। যখন বলছেন তখন আমি একটা দুটো কাজ নিয়ে খুব ব্যস্ত, মানে মাথা দিতে পারছি না, কিন্তু উনি একটা দিন বলছেন এই দিন চাই আমার পত্রিকাটা তো বেরোতে পারবো না। আমি তখন দেখলাম যে দ্রুত করতে হবে, শরীরে মুখ দিয়ে করাই ভালো। আর সুনীল চৌধুরী সম্পর্কে আমার যে ধারণা সেটা হচ্ছে গান শুনে, গান তো সুনীল চৌধুরী আমি ছেলেবেলা থেকে গেয়ে আসছি এইভাবে যে আমরা যারা শ্রোতা তারাও তো গান গাই এরকম ভাবে। তো সাবলীলতা আছে, সবার গান তো ওইভাবে সাবলীল মনের মধ্যে ঢুকে যায় না। সুনীল চৌধুরীর গান কান থেকে মনের মধ্যে গেলে সেটা মনে থেকে যায়, এরকম সাবলীলতা। তার সুর কথাগুলো একে অপরের সঙ্গে এমন ভাবে অবিচ্ছেদ্য এবং তার যে সাবলীলতা সেটা এরকম যেন মানে এটাই গান, এটা এরকম হওয়ারই কথা ছিল, অন্য কিছু হওয়ার কথা নয়। সুর এবং কথাগুলো এবং তার সঙ্গে সে গান যারা গিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সবটা মিলে আমাদের কাছে ছেলেবেলা থেকে শুনে এসেছি তো জানি না আর কিছু অল্পনা ছিল না। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে সুনীল চৌধুরীর গানে কোনো মধ্য জায়গার অস্বচ্ছতা কিছু নেই, সাদা কালো যা সত্যি একদমই নেই, মাঝখানে কিন্তু অস্বচ্ছতা নেই, মানে কোনো একটা জায়গায় অস্পষ্টতা আছে গানের মধ্যে, সুরের মধ্যে, কথার মধ্যে কিছু নেই। তো আমি তখন বললাম তাহলে একটা ওই শরীরের রূপ করবো, সেটা ওইরকম একদম দুটো কালারে করবো যাতে কোনো অস্বচ্ছতা থাকবে না, সেই মতন করে একটা পরিমাণে দিয়েছি এটার জন্য। দ্বিতীয় যেটা হচ্ছে যে সুনীল চৌধুরী এই কভার করতে গিয়ে আমি সুনীল চৌধুরী অনেকগুলো মুখ চর্চা করলাম, একটা মুখকে নিয়ে সেটা করতে হবে না। আপনারা জানেন ছবি তো তার মধ্যে নানাভাবে আলো ছায়া থাকে, থাকে যাকে আমরা চিত্রে করার ভাষায় টোন, অনেক রকমের টোন থাকে। কিন্তু আমি তো বলেছি যে সাদা কালো অথবা কোনো একটা রং, কালো রং একটা হালকা রং, এইভাবে দুটো রঙের মধ্যে তাকে ভাগ হয়ে যাবে, কোনো মধ্য জায়গার অস্বচ্ছতা কিছু থাকবে তা থাকবে না, এইভাবেই আমি ভেবেছিলাম প্রথম থেকে। তো তখন অনেকগুলো প্রতিকৃতি আমি দেখলাম ভালো করে নজর করে। প্রতিকৃতিগুলো যারা তুলেছে আপনি জানেন যে প্রতিকৃতিও একটা এক ধরনের শিল্পকলা, যারা ক্যামেরাতে ছবি তোলে, বেশিরভাগই ক্যামেরার ফটোগ্রাফি, ক্যামেরাতে যারা ছবি তোলে তারা একটা মানুষের মুখের মধ্যে যেভাবে আলো পড়ে, ছায়া পড়ে, সেগুলোকে তারা ধরে তার কোন অংশটা তারা ক্যামেরাতে ধরবেন, কোন অংশটা ধরবেন না, কোন থেকে ধরবেন, সে সবটা নিয়ে তাদের একটা আলাদা ভিন্ন ধরনের শিল্পী আছে, শিল্পকলা আছে। কিন্তু যার ছবি তোলা হচ্ছে তিনি তো সেখানে উপস্থিত, তাকে তো মানে একজনের ছবি তুলতে গিয়ে তো আরেকজন করে দেওয়া যাবে না, তাকে কিভাবে আরো নতুন করে হাজির করা যায় এটা নিশ্চিতভাবেই যারা আলোকচিত্রী তাদের কাজ, আর যারা ছবি আঁকেন তারা তো অন্যভাবে সেটা করে। সেই ছবিগুলো দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল যে একটা তীক্ষ্ণতা ওর ছবির মধ্যে আছে, এই যে তীক্ষ্ণতা আছে আমি অনুভব করতে পারলাম, সেই তীক্ষ্ণতা ওর গানের মধ্যেও আছে, ছবির মধ্যেও আছে। এবং সেই কারণে আমি আরো নিশ্চিত হলাম যে আপনার পরিচ্ছদের ছবিটা দেখেই বুঝে নেবে আর কিছু করিনি আমি, এবং সেটাকে আমি আজকের দিনের যে কৌশল সেই কৌশলটার মধ্যে একটু ব্যবহার করলাম। কারণ আমি এটা ঠিকই যে পরিমাণ সময় পেয়েছিলাম সেই সময়তে যদি আমি যেভাবে প্রথাগতভাবে ছবি আঁকা হয় সেটা করতাম তার সময় পেতাম না, মানে অত হাতে সময় ছিল না, আমার অন্য দুটো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তার মধ্যে চলে। তো সেইটা করতে গিয়ে আমি সুনীল চৌধুরীর ওই প্রতিকৃতি একটা বাঁচলাম, যেটার মধ্যে এরকম একটা খুব তীক্ষ্ণ একটা বিভাজন আছে, আলো ছায়া, এবং সেখান থেকে এটা নিই তারপরে সেটাকে আমি বলি, যেটাকে আমরা বলি আর কি যে দুটো রং, একটা হালকা রং, আলোর জায়গায় একটা ছায়ার জায়গায়, সেইটা বিভাজন করে করতে পেরেছি। তো আজকে আমার বলার বিষয় এইটুকুই, কারণ এর সঙ্গে গানের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু সুনীল চৌধুরীর একটা নামাঙ্কিত একটা সংখ্যা হবে, সেই সংখ্যায় একটা প্রচ্ছদ করতে পারা, যাতে একেবারে লোক সামলাতে পেরেছিলাম তা না, যদিও হয়তো সময় পেলে পরে সেটা একটু অন্যভাবে পাওয়া যেত, কিন্তু তখন সময় পাওয়ার কোনো সুযোগ আমার কাছে ছিল না। তো যাই হোক, সুনীল চর্চা হোক, সুনীল চৌধুরীকে দিয়ে ছবিও আঁকা হবে অনেক নিশ্চিতভাবে, ইতিমধ্যে অনেক নিশ্চয়ই কাজ করেছেন গত বছরে। শুধুমাত্র গানের মধ্যেই একটা মানুষ একজন সুস্থতা থাকবেন না, তাকে নিয়ে ভিন্ন ভিন্ন যে ধারা সংস্কৃতি সেখানে সুনীল চৌধুরীর চর্চা হবে, তার মধ্যে দিয়ে আমরা সমৃদ্ধ এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ধন্যবাদ কমলদাকে। আমরা
এই পত্রিকার উদ্বোধন উপলক্ষে করেছি। স্মারকটা আমরা বিশিষ্ট অতিথিবর্গের হাতে তুলে দিচ্ছি। অনেক খুঁজে খুঁজে বার করেছে, এমনি স্মারক যেমন হয় সেরকম নয়। এটা গণেশ, মানে বিদ্যালয় গণেশ বা মহামানের তার যে লেখনিকা গণেশ, আমরা সেইভাবেই ধরেছি। ব্যাসদেবের যে লেখনিকা ছিলেন গণেশ, সেই গণেশের ছবি। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো।